সুধীমণ্ডলী, স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে। এই অনুষ্ঠান বৈশাখী টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও প্রচারিত হচ্ছে। আজ আমাদের আলোচনার বিষয় অ্যাস্ট্রাজেনেকা, ভরসার করোনা টিকা কি দুশ্চিন্তার কারণ। এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে দুজন বিশেষজ্ঞ অতিথি আছেন। তাদের সঙ্গে প্রথমে পরিচয় করে দিচ্ছি। আমার হাতের ডানে রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং এমেরিটাস অধ্যাপক ডাক্তার ABM আবদুল্লাহ, এবং রয়েছেন মহামারী করোনা মোকাবেলা সংক্রান্ত জাতীয় কারিগরি কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমাদের শিরোনাম দেখে বুঝতে পারছেন যে আমাদের দুশ্চিন্তাটা কোথায়, কেন এবং এই বিষয়ে আসলে কতটা দুশ্চিন্তা আছে সে সম্পর্কে আপনাদের অভিমত জানবো, শুনবো। তবে আলোচনা শুরু করবার আগে একটু দেখতে চাই আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। প্রশিক্ষণ বিমান আকাশে বিধ্বস্ত হয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পড়ে, 2 পাইলটের একজন নিহত, শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছেন, জনগণই তার শক্তি, যতক্ষণ দেশবাসী পাশে আছে ততক্ষণ তিনি কাউকে পরোয়া করেন না। অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে এখনই দুশ্চিন্তার কিছু দেখছেন না সংশ্লিষ্টরা। টিকা গ্রহণকারীদের স্বাস্থ্য মূল্যায়ন করার পরামর্শ। হজ যাত্রা শুরু, প্রথম দিন 7 ফ্লাইটে যাচ্ছে 2785 জন। সবকিছু ঠিক রাখতে সংশ্লিষ্টদের প্রতি ধর্মমন্ত্রীর নির্দেশ। এবং ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ করেছে কয়েকটি সংগঠন। আমেরিকা দূতাবাসের সামনেও বিক্ষোভ হয়েছে। শিরোনামগুলো দেখছিলাম। আমরা আলোচনা করব যে বিষয়ে, সেই বিষয়টি নিয়ে অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার দুশ্চিন্তার কারণ কিনা এ নিয়ে একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে। আমার মনে হয় যে প্রতিবেদনটি একটু দেখে আসলে সেটার সূত্র ধরে আমরা আলোচনাটা শুরু করতে পারি। একটু প্রতিবেদনটা দেখতে চাই। পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে সমালোচনার মধ্যে করোনা টিকা প্রত্যাহার করে নিচ্ছে ব্রিটেনের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। তবে তারা বলছে, বাজারের চাহিদা কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকা নিয়ে একটি গবেষণায় বলা হয়, টিকা গ্রহণকারীদের রক্তে প্লাটিলেট কমে যায় এবং রক্ত জমাট বেঁধে যায়। বিরল এই পার্শ্ব প্রতিক্রিয়ার কথা স্বীকারও করেছে অ্যাস্ট্রাজেনেকা। এতে উদ্বেগ ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। বাংলাদেশ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে 5.5 কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, 2 কোটির বেশি মানুষ 2 বা তার বেশি ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন। এদের কারো পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে কোনো তথ্য নেই। সংশ্লিষ্টরা বলছেন, স্ট্রোক হলে একজন মানুষের মধ্যে যেসব উপসর্গ দেখা যায় তেমন উপসর্গ দেখা যাচ্ছে এই টিকার পার্শ্ব প্রতিক্রিয়ায়। শরীরে রক্ত জমাট বাঁধার মতো জটিলতাও হচ্ছে। থ্রম্বোসিস, থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম। এখানে যেটা দাঁড়ায় যে ব্রেনের রক্তনালীতে এটা রক্ত জমাট বেঁধে তাদের স্ট্রোক হচ্ছে, তাদের শারীরিক ক্ষতি হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে মৃত্যু হচ্ছে। রক্ত জমাট বাঁধলে চামড়ার নিচে যে একটা লাল লাল দাগ হয়, সেই ধরনের একটা রোগের মতো এটা ডেভেলপ করে। তবে এখনই দুশ্চিন্তার কিছু দেখছেন না তারা। দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণকারীদের উপর মূল্যায়ন করার পরামর্শ তাদের। থ্রম্বোসিস, থ্রম্বোসাইটোপেনিয়া পালপুরা এটা হচ্ছে ফিউ ডেজ থেকে ফিউ উইকসের মধ্যে ডেভেলপ করে, যেটা আমি দেখেছি। হ্যাঁ, কিন্তু আমরা তো প্রায় বছরখানেক অতিক্রম করে ফেলেছি এবং সেই ভ্যাকসিন দেওয়ার পর আমরা অন্য ধরনের ভ্যাকসিনও দিয়েছি। উৎকণ্ঠার মতো কোনো কারণ আমাদের এখন পর্যন্ত আমার জানা নেই। 50,000 লোক টিকা নিলে তার একজন আর হতে পারে, তার মানে খুবই কম সম্ভাবনা। তবে তারপরেও তার জীবনটা তো তার কাছে গুরুত্বপূর্ণ, তো সুতরাং উড়িয়ে দেবার নয়। সুতরাং বিভিন্ন দেশ এ সম্বন্ধে খোঁজখবর নিচ্ছে। আমাদের দেশেও বহু লোক অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছে, তো সুতরাং আমাদের দেশেও এই ব্যাপারে তথ্য সংগ্রহ করতে হবে, বিশ্লেষণ করতে হবে। মহামারীর সময় জরুরিভাবে মানুষকে টিকা দেয়া হলেও নিরাপত্তা ও বৈশ্বিক স্বীকৃতির সব ধাপ পার হয়েই এসব টিকা দেয়া হয়েছে বলে জানান তারা। তবে কারো দেহে সমস্যা দেখা দিলে সরকার স্বাস্থ্যসেবা দিতে পারে। প্রতিষ্ঠানের কাছে ক্ষতিপূরণ দাবির বিষয়টি আইনগতভাবে বিবেচনা করতে হবে। ইংল্যান্ডে এ নিয়ে একটা কেস চলছে কয়েকটা, তো সেখানে তারা ক্ষতিপূরণের মতোই বলছে। প্রতিবেদনটি দেখছিলাম। করোনাকালে যে টিকা ছিল বহুল প্রত্যাশিত, বহুল আকাঙ্ক্ষিত, সেই টিকায় এখন বিশ্বজুড়ে দুশ্চিন্তার কারণ হয়েছে বহু দেশে বহু মানুষের। এই টিকা বাংলাদেশেও গ্রহণ করা হয়েছে এবং এই টিকার প্রস্তুতকারী ব্রিটিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা
ইতিমধ্যে বাজার থেকে তাদের এই টিকাটি প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে এবং ব্রিটেনে অন্তত 50 জনেরও বেশি মানুষ ক্ষতিপূরণ দাবি করে ব্রিটেনের কোর্টে মামলা করেছে অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে। আমাদের দেশে এই ঘটনা এখন আলোচনা হচ্ছে এবং স্বাস্থ্যমন্ত্রী নিজেও বলেছেন যে এই বিষয়টি যারা টিকা গ্রহণ করেছেন তাদের স্বাস্থ্যের পার্শ্ব প্রতিক্রিয়া সেটি খতিয়ে দেখতে হবে। আমরা আলোচনাটি এখান থেকে শুরু করতে চাই। বাংলাদেশে যে যারা টিকা গ্রহণ করেছে, ডক্টর বেনজির আহমেদ আপনার কাছ থেকে শুরু করি। আপনার একটু সাক্ষাৎকারও আমাদের প্রতিবেদনে ছিল যে বাংলাদেশে এই টিকা গ্রহণকারীদের দুশ্চিন্তার কারণ আছে কিনা আদৌ? ধন্যবাদ আজকে আমার আরেকজন সহ আলোচক শ্রদ্ধেয় অধ্যাপক আমাদের যে আছেন। তো আসলে যে অনেক দুশ্চিন্তার আছে তা না, তবে এটা হচ্ছে একটু কম। তো সুতরাং কারো হয়েও থাকতে পারে, আমরা ঠিক জানি না। তো এটা নিয়ে যদি আমি বলি যে যারা টিকা নিয়েছেন তাদের এমনিতে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই যে ওনার যে কোনো মুহূর্তে এরকম কিছু একটা হয়ে যেতে পারে, তা এরকম নয়। বরঞ্চ এইটা টিকা নেওয়ার কাছাকাছি সময়ে হতে পারে, 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহের মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে। তো এখন হয়তো বা আমরা যেরকম মন্ত্রী মহোদয় বলেছেন সেরকম হতে পারে যে যারা টিকা নিয়েছেন তাদের মধ্য থেকে দৈব চয়ন পদ্ধতিতে টেলিফোন করে যদি আমরা একটা রিপ্রেজেন্টেটিভ সংখ্যক লোককে ইন্টারভিউ করি যে তাদের কারো এই ধরনের লক্ষণ হয়েছে কিনা, যেরকম ব্রেনে থ্রম্বোসিসের জন্য স্ট্রোক হতে পারে বা মাথা ব্যথা বা চোখ ঝাপসা দেখা, এই ধরনের লক্ষণগুলো, কিংবা পেটে তীব্র ব্যথা হওয়া যদি পেটের কোনো ভেইনে এটা থ্রম্বোসিস হয়ে থাকে। তো সেগুলো ধরেন যদি এরকম তথ্য নেওয়া যায়, তথ্য নিয়ে আমাদের একটা পজিশন পেপার তৈরি করা দরকার যে অন্য দেশে যেটা পাওয়া গিয়েছে আমাদের দেশে যে একই রকম হবে তা না। এটা টিকাটা ম্যানুফ্যাকচার যেটা থেকে ইউকেতে কেস হয়েছে বা রিভিউ হয়েছে সেটা কিন্তু তৈরি হয়েছে ইউকেতে বা ইউরোপিয়ান কান্ট্রিতে, আর আমরা যেটা নিয়েছি এটা সেরাম ইনস্টিটিউট ভারত থেকে নিয়েছি, আর ওটা ইউরোপের দেশগুলোর লোকজন তাদের করেছে। তো আমাদের দেশের সঙ্গে লোকজনের তাদের রেসিয়াল ডিফারেন্স আছে, আমাদের পুষ্টি নানা কিছুর পার্থক্য আছে। তো সুতরাং আমাদের ওর চেয়ে কমও হতে পারে, অনুরূপ হতে পারে, বেশিও হতে পারে। তো কিন্তু আমরা জানি না, আমাদের অনুমান নির্ভর এবং আমাদের ওই সিস্টেমটা নেই। যেমন ফার্মাকোভিজিলেন্স একটা সিস্টেম আছে আমাদের দেশে, কোনো ওষুধের, বিশেষ করে আমরা যেমন কালাজ্বরের যখন ওষুধ দিচ্ছিলাম নতুন কিছু ওষুধ, তখন কিন্তু এটা ফার্মাকোভিজিলেন্সটা হচ্ছিল যে রোগীগুলো এই ওষুধটা নিচ্ছে তারা কেমন থাকছে, এবং সেটা একটা সুনির্দিষ্ট সময় পর উপাত্ত নেওয়া হয়েছে তাদের কাছ থেকে। তো আমাদেরও হয়তো বা আমরা যখন এই টিকাগুলো চালু করি তখন আমরা নাইটাকেও এটা আলোচনা করেছিলাম এবং আমরা বিভিন্ন আলোচনায়ও বলেছিলাম যে যেহেতু টিকাগুলো একটু দ্রুততম সময়ে তৈরি হচ্ছে, সুতরাং এর যে সেফটি সেইটা একেবারে অনেক বেশি প্রমাণিত না, যে অনেক ভলান্টিয়ারের মধ্যে পরীক্ষা করা হয়েছে তা সুযোগ পাওয়া যায়নি। এটা ডিমান্ড, ওই সময় যে অবস্থা হয়েছিল তখন তো টিকা পাওয়াই একটা বড় কথা। কিন্তু পাশাপাশি যে ফার্মাকোভিজিলেন্সটা যদি চালু থাকতো তাহলে যেরকম আমরা এখনও বলতে পারছি না যে কতজনের এটা হয়েছে বা হয়নি, সেটা আমাদের একটু বলার সুযোগ থাকতো ইতিমধ্যেই, এবং আমরা সেই অনুযায়ী কর্মপরিকল্পনা নিতে পারতাম যে যদি এটা বড় সমস্যা হয়ে থাকে তাহলে সেইটা ম্যানেজমেন্ট করা বা আর কোনো কিছু করতে হবে কিনা, যারা সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বা যারা মাঝারি ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের প্যারালাইসিস হয়েছে, তাহলে তাদের জন্য একটা কোনো ব্যবস্থা থাকতে পারতো সরকার রাষ্ট্রীয়ভাবে। এমনকি কোম্পানিগুলোও মাঝে মাঝে এগুলোতে সাপোর্ট দেয়, কিন্তু সেই তথ্যপত্রগুলো আমাদের নেই। তো এখন আমাদের সংগ্রহ করতে হবে, এবং এটা আমার মনে হয় যে মন্ত্রী মহোদয় যথার্থই বলেছেন। তো সুতরাং এখন অধিদপ্তর বা মন্ত্রণালয় উদ্যোগ নিতে পারে, তারা নাইটাককে অনুরোধ করতে পারে, নাইটাক এটা পর্যালোচনা করে একটা কর্মপন্থা বলে দিতে পারে, অথবা একটা ছোট বডি করা যেতে পারে বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞদের নিয়ে, তারা এটা চিন্তা ভাবনা করে কি করলে এটা বোঝা যাবে
এরকম একটা পরামর্শ দিতে পারি। জি ধন্যবাদ। আচ্ছা আপনার কাছে আবার আসবো। একটা জিনিস একটু জানতে চাই অধ্যাপক ABM আব্দুল্লাহ, সেটি হলো যে ব্রিটেনেই তৈরি হোক, ইউরোপের অন্য কোনো দেশেই তৈরি হোক, অথবা বাংলাদেশ যে টিকাগুলো ব্যবহার করেছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ভারতের কাছে নিয়েছে, সেখানেই তৈরি হোক, ইউরোপীয় ইউনিয়নের বাইরে যে কোনো দেশে, ফর্মুলা তো একই। অ্যাস্ট্রাজেনিকার যে ফর্মুলা, যে উপাদান, সেভাবেই তৈরি হয়েছে। এই যে ইউরোপের বাইরে ভারতে তৈরি হয়েছে বলে কি এর মধ্যে কোনো তফাৎ হবে? ধন্যবাদ আপনাকে। শুধু দর্শকদের শুভেচ্ছা জানাই, স্বাগত জানাচ্ছি। আসলে এটা নিয়ে তো বেশ কয়েকদিন যাবতীয় হইহুল্লোড় চলছে। প্রথম কথা হলো সিরাম ইনস্টিটিউট কিন্তু এটা বিশ্বব্যাপী সুনাম কিন্তু আছে, ইন্ডিয়ার যেটা আর কি ওয়ার্ল্ডের 60% টিকা তারা সাপ্লাই দেয়। সুতরাং যে কথাটা বললেন ওইরকম কোনো সন্দেহের কোনো কারণ নেই। জিনিস একই, ম্যাটেরিয়াল একই, ফর্মুলা ওরা শুধু অ্যাসেম্বলিং করছে। আমার মনে হয় না এটা কোনো প্রবলেম আছে আর কি। এটা একই জিনিস, এখানে কোনো সন্দেহই নেই আর কি। আরেকটা কথা হলো যে ইউরোপের তো একটা ব্রিটেনেই এটা মূলত তৈরি করছে, তো আর ওদের ফর্মুলাটা নিয়ে, ওদের ম্যাটেরিয়াল নিয়ে ইন্ডিয়াতে সিরাম ইনস্টিটিউট যেটা করছে, আমার সাথে আমি মনে করি যে এটার মধ্যে কোনো ডিফারেন্স আছে বলে মনে হয় না। তবে এগুলো সত্য, যেমন যে কমপ্লিকেশন বলছে, যে কোনো টিকার কিন্তু একটা কমপ্লিকেশন হইতেই পারে। যেমন বাচ্চাদের টিকা দেওয়া হয়, কিছু টিকা বাচ্চাদের 3-4 দিন জ্বরে ভোগে। যে কোনো টিকায় জ্বর হতে পারে, অ্যালার্জিক রিয়েকশন হতে পারে, ব্যথা করতে পারে, কত রোগও বলে সিরাম সিকনেস এরকম আছে। কিন্তু সেটা হলো তাৎক্ষণিক কিছু প্রতিক্রিয়া, হতে তাৎক্ষণিক হয়, লেটও কিছু হতে পারে। যেমন এখন অ্যাস্ট্রাজেনিকার ক্ষেত্রে যেটা ঘটলো সেটা 2 বছর 1 বছর পরে এগুলো পরেও হতে পারে। ওই টিকাগুলোতে পরেও হয় না তা না, তো না যে কোনো টিকাটা একটু ভ্যাকসিন কিন্তু এটা হতে পারে। তো ঈদের যে টিকা যেটা, বা ঈদের না শুধু করোনার যে টিকাগুলো হয়েছিল, যে কোনো ভ্যাকসিন বাজারে আনতে 8-10 বছর লেগে যায়। বিভিন্ন ট্রায়ালের মাধ্যমে আনতে হতে হতো। ওই ইঁদুরের উপরে দেয়, খরগোশ বলেন বা ধরেন বানরের উপরে, তারপরে হিউম্যান বিং দিয়ে আস্তে আস্তে করে। তো তখন আসলে করোনাটা সারা পৃথিবীতে এমন একটা অবস্থা তৈরি করে ফেলছিল, এটা টিকা খুব ইমিডিয়েটলি প্রয়োজন ছিল, এবং তাড়াহুড়ো করেও তারা কিন্তু এটা তখন তৈরি করে আর কি, এবং সেটা WHO কিন্তু অনুমোদনও দেয়। সুতরাং এটা ওই সময় বোধহয় এটা প্রয়োজন ছিল, এটা সত্য। তবে যেগুলো কমপ্লিকেশন বলতেছে, প্রথম কথা এটা রেয়ার, TTS বলে আর কি, থ্রম্বোসাইট মানে প্লেটলেট কমে যায় এবং ক্লট করে, এবং বডির যে কোনোখানে কিন্তু করতে হয়, শুধু যে ব্রেন তা না, ব্রেন করে, কিডনিতে করে, বা যে কোনো ভাইটাল অর্গানে করতে পারে, আপনার যে কোনো হাত পায়ে এগুলোও করতে পারে। যাই হোক, এখন এটা তো প্রমাণ সাপেক্ষ ব্যাপার, তারাও কিন্তু বলছে। এবং ক্লট যদি করেও যায়, প্লেটলেট যদি কমেও যায়, কত কমে, সামান্য কিছু কমলে কিন্তু কমপ্লিকেশন তেমন হয় না। নর্মাল একটা রেঞ্জ থাকে, তো ধরুন 1.5 লাখ থেকে আমরা আর 4.5 লাখ বা 5 লাখ পর্যন্ত বলি। যদি এখনও 1,20,000, 1,10,000 এটা হলো, কিন্তু জটিলতা হয় না। অন্য অনেক রোগে কিন্তু প্লেটলেট কমে যেতে পারে। সুতরাং একটু কমলেই যে জটিলতা হবে সেটাও কিন্তু ঠিক না, যদি সিরিয়াসলি না কমে। সেজন্য একটু কমলেই কি হবে বলা মুশকিল, কিন্তু এটা তো প্রমাণ সাপেক্ষ। তারাও কিন্তু বলছে যে 2-1টা কেস হয়তো পাইছে এটা, এবং ব্রিটেনে প্রায় 80টার বা এরও বেশি কেস পাওয়া গেছে। আমার একটা তথ্য পেলাম যেটা, সেখানে ওদের প্রায় মানে অনেকগুলো কেস পাইছে, তার মধ্যে 81 জন মারাও গেছে, 81। কিন্তু এটা যে এই কারণেই মারা গেছে এইটা কিন্তু প্রুভড হয় নাই, কারণ প্লেটলেট অনেক কারণে কমে, থ্রম্বোসিস অনেক কারণে হতে পারে। সুতরাং এইটার সঙ্গে এটার কোনো রিলেশন না, অথবা যাদের প্লেটলেট কমছে, থ্রম্বোসিস হয়েছে মানে ক্লট হয়ে গেছে, তারা যে অন্য ডিজিজে হয় নাই এইটা কিন্তু এখনও তারা প্রমাণ করতে পারেনি আর কি। সেই জন্যই যদিও তারা ড্রাগ উইথড্র করে নিয়েছে, উইথড্র করছে তো অন্য কারণে, তার তো রিজন দেখাচ্ছে যে এখন তো ডিমান্ড নাই, ভ্যাকসিন কেউ নিচ্ছে না, বাজারে চলছে না, কমার্শিয়াল পারপাজে, এটা তো কমার্শিয়াল পারপাজ তারা যে তৈরি করতো এটা আর করছে না, সেই জন্যই তারা এটা বন্ধ করছে এবং উইথড্র করে নিচ্ছে আর কি। তো সেটা অবশ্য আলাদা, তারা এক্সপ্লেনেশনটা এইটাই দিছে। তারপরেও এটা প্রমাণ করা ছাড়া এটা বলা ডিফিকাল্ট, বিশেষ করে আমাদের দেশে। আমরা তো অনেকেই টিকা নিছি, আমিও তো নিছি, 3টে না 4 ডোজ আমার বোধহয় হয়ে গেছে আর কি। তো এরকম আমাদের মধ্যে অনেকে, আমার যতদূর জানা মতে আমাদের কিন্তু এরকম তথ্য কোথাও পাই নাই যে ভ্যাকসিন দেওয়ার পরে বা এখন পর্যন্ত এই ধরনের কোনো সমস্যা হয়েছে, এরকম কোনো প্রমাণ কিন্তু নাই। না, যেটা ডক্টর বেনজির কিন্তু বলেছেন যে ফার্মাকোভিজিলেন্স এই পদ্ধতিটা চালু থাকলে হয়তো জানা যেত, আমাদের তো সেটা চালু নেই। শুরুতে তো আমরা এই ধরনের কেউ চিন্তা ভাবনা করি নাই, বা ওভারঅল কিন্তু ভ্যাকসিন নিয়ে যে জটিলতাগুলো কিন্তু ফলো আপ দেওয়া করি না, তা না, এদের ডাটাগুলো কিন্তু আমাদের রয়ে গেছে। সেগুলো দিলে হয়তো অন্য স্বাস্থ্যমন্ত্রী কিন্তু বলছেন যে এটা আমাদের, যেহেতু এটা ওয়ার্ল্ড সারা পৃথিবী কিন্তু হইচই পড়ছে এটা নিয়ে, যারা অ্যাস্ট্রাজেনেকার টিকাটা নিছে, সেটা আমাদের এটা রিসার্চ করতে হবে, এখন আমাদের খোঁজখবর নিতে হবে যারা এই টিকা নিয়েছেন। কারণ 2টে ডোজ তো অনেক লোকে নিছে, ইভেন 2 কোটি ছাড়াই গেছে, এবং 3টে ডোজও অনেক লোকজন কিন্তু নিয়ে ফেলছে, 4টেও কিন্তু অনেকে নিয়ে ফেলছে।
এটাও তো সত্য। চতুর্থ ডোজ নেওয়ার সংখ্যা যদিও কম, স্বাস্থ্য যদিও কম, অধিদপ্তরের একটি তথ্য হালনাগাদ গতকালকে পর্যন্ত যে তথ্যটি, সেটা 2 কোটি প্লাস প্রথম ডোজ টিকা নিয়েছে অ্যাস্ট্রাজেনেকা, দ্বিতীয় ডোজও 2 কোটির কাছাকাছি 1 কোটি 96 লক্ষ মানুষ 2 কোটির কাছাকাছি অনেকগুলো নিয়ে ফেলছে, এবং তৃতীয় ডোজ নেওয়ার সংখ্যা 1 কোটি 60 লাখ মানুষ। সব মিলে প্রায় 5.5 কোটিরও বেশি মানুষ এই টিকাটা নিয়ে 1, 2 বা 3 ডোজ বা 4 ডোজ পর্যন্ত নিয়েছে। একটা জিনিস, এই যে তাদের কাছ থেকে যে তথ্য সংগ্রহ করা, তাদের শারীরিক কোনো সমস্যা হচ্ছে কিনা, সেটা কি কোনো একটা জটিল প্রক্রিয়া? এটা কি, যেটা স্বাস্থ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরকে যে এটা খোঁজখবর নিতে, এটা কিভাবে সম্ভব? প্রক্রিয়া একদম যে ইজি তাও না, তবে খুব জটিল না। এটা চাইলে যে করা যাবে না, করা যাবে, কিন্তু অনেকদিন পার হয়ে গেছে, তো কিন্তু অনেক গ্যাপ, প্রায় 1-2 বছর কিন্তু হয়ে গেছে, 2 বছর চলে গেছে। খুব যে জটিল তা নয়, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, কারণ যারা টিকা নিচ্ছে সব কিন্তু ডকুমেন্ট, তো কম্পিউটার সব করা আসলে ডিজিটাল যুগ, বাইর করা কোনো কঠিন ব্যাপার না। বের করে তাদেরকে টেলিফোন করে বা তাদেরকে ইমেল পাঠায় হয়তো ডাটা নেওয়া যেতে পারে, যে ভ্যাকসিন নেওয়ার পরে 1টা বা 2টা বা 3 বা 4টে পর্যন্ত যারা নিয়ে নিচ্ছেন প্রত্যেক কিন্তু ডকুমেন্ট রয়ে, কার্ড দেওয়া হয়েছে তো একটা, এগুলো কিন্তু কম্পিউটারে রয়ে গেছে। তো মনে হয় খুব যে জটিল তা না, চাইলে কিন্তু পারা যাবে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী নির্দেশও দিচ্ছে, তবে মনে হয় এটা নেওয়া উচিত। কারণ যদিও ব্রিটেনের যে ওখানে তারা তো কিছু কিছু কেস পেয়ে গেছে এবং 81 জন কিন্তু মারাও গেছে, কিন্তু এটা প্রুভ না, এটার জন্য অন্য কারণ, এটা সত্য। আমাদের এটা নিতে হবে আর কি, না হলে ঠিক অনুমান ভিত্তিক কথা তো আমরা বলতে পারবো না, এটা সত্য। তবে আমার মনে হয় যে প্রথম কথা তারাও তো বলছে রেয়ার, খুব কম, হঠাৎ 2-1টা হয়েছে, এরকম একেবারে কমন যে হয়েছে তা কিন্তু না। এটা বলার উদ্দেশ্য হলো রেয়ারটা বলা উচিত, এই কারণে আমরাও মনে করি রেয়ার। তাহলে অযথা যেন আমাদের লোকজন টিকা তো আমরা সবাই অনেকেই নিছি, তো কেউ যেন অযথা ভয়ে আবার বাড়তি একটা টেনশনে না পড়েন যে বোধহয় আমার এই হয়ে গেলো বা এই হয়ে গেলো, বা এই ধরনের যদি ক্লট এখনও, যেহেতু এখন সবাই জানতেছেন, ব্লাড করে যদি দেখে প্লেটলেট কম, কোথাও যদি রক্ত জমাট মনে হয়, যেমন প্লেটলেট কমলে, বেশি না কমলে এটা হয় না, চামড়ার নিচে রক্ত জমতে পারে, মেডিকেল টাইমে পারপিউরাই কাইমোসিস এগুলো বলে আর কি, রক্ত জমাট হচ্ছে, এরকম যদি কারো হয়ে থাকে তাদের হয়তো তথ্যটা কালেক্ট করা খুব কঠিন ব্যাপার না। একটু কঠিন হলেও ব্যাপার হলেও এটা কিন্তু করতে হবে বা করা উচিত, না হলে তো আমরা সায়েন্টিফিক্যালি যদি প্রুভ না করতে পারি, তাহলে অযথা মানুষের মধ্যে যেন কোনো টেনশন ভীতি না হয়, এটাই দরকার আমাদের। সেটাই, যে ওই উদ্বেগ থাকুক, কিন্তু উদ্বেগটা এটা যথার্থ কিনা বা মানুষকে ভীত সন্ত্রস্ত করছে কিনা, সেটি আমাদের মূল আলোচনার বিষয়। যে রিসার্চের ভিত্তিতে অ্যাস্ট্রাজেনেকার এই টিকা নিয়ে আলোচনা হচ্ছে ব্রিটেনে এবং ব্রিটেনের বাইরে, ইউরোপীয় ইউনিয়নে, আমাদের দেশেও এতগুলো মানুষ নিয়েছে, সেই রিসার্চ পেপারটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, এবং এখানে দেখা গেছে যে, যেটি বলছেন রেয়ার, যে লক্ষণগুলো দেখা যায় কোনোটি 1 লক্ষ মানুষের মধ্যে একজনের, কোনোটি 1.25 লাখ বা 1.5 লক্ষ মানুষের ক্ষেত্রে একজনের, সেক্ষেত্রে সত্যিই কি আমাদের এখন যে আলোচনা হচ্ছে উদ্বিগ্ন হওয়ার মতো ঘটনা আছে কিনা, অথবা যাদের মধ্যেই পাওয়া যাক, 1 লক্ষে একজন পাওয়া যাক, তাদের জন্য কি করণীয়? না, এটা আসলে উদ্বিগ্ন হওয়ার বড় কিছু নেই আমি মনে করি, এবং যে সাইড এফেক্টগুলোর কথা বলা হচ্ছে এগুলো কারো হয়ে থাকলে ইতিমধ্যেই হয়ে গেছে, মানে যেগুলো বলা হচ্ছে, কারণ ওইটার যে টাইম পিরিয়ডটা, ওটা টিকা দেওয়ার একটা নির্দিষ্ট সময় পরে, তো এখনও আমরা জানি না যে অনেক পরে আর কোনো কিছু হবে কিনা। তো এখন সুতরাং আমরা যারা অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছি তাদের ব্যক্তিগতভাবে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এটা আমাদের জাতীয়ভাবে যদি আমরা জানতে চাই যে বাংলাদেশে কি ঘটনাটা ঘটেছে এই টিকার পরে, সেটা হলো রাষ্ট্রীয় দায়িত্ব, সেটা হলো যে আমাদের সরকারের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্ব, তারা এটা অ্যাসেস করবে, তারা অ্যাসেস করার পরে তারপরে আবার জনগণকে এটা জানাবে। যদি আমরা স্বচ্ছতার কথা বলি, আমরা মানুষের তথ্য পাওয়ার অধিকারের কথা বলি, তাহলে জনগণকে জানাবে যে আমাদের দেশে এই হয়েছে, আমাদের এই গবেষণা অনুযায়ী এতজন হয়েছে, সেটা প্রকৃত চিত্রটাই বলতে হবে, এবং সেই প্রকৃত চিত্রের উপরেই জনগণকে কতটুকু তাদেরকে সজাগ করতে হবে বা তাদের জন্য সরকারের কি প্রতিশ্রুতি থাকবে, এই ব্যাপারগুলো যদি আসে তাহলে আমরা এটা ধরে নেব যে সরকার যেরকম কোভিড থেকে বাঁচানোর জন্য মানুষকে টিকা দেওয়ার জোর উদ্যোগ নিয়েছে, যেটা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে, এটাও ঠিক। আবার পাশাপাশি এটাও ঠিক যে এই টিকাগুলো থেকে
কারো যদি পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে, তাহলে ধরুন একজনার এই টিকা নেওয়ার পরে সে স্ট্রোক হয়েছে, কিন্তু তখন কিন্তু জানা যায়নি তার স্ট্রোকটা এই টিকার কারণে। কিন্তু এখন যদি আমরা তথ্য নেই যে ওই ব্যক্তির স্ট্রোক হয়েছে, এবং এইরকম যদি আমরা, যেটা ব্রিটেনে যেভাবে হয়েছে পদ্ধতিটা, যে এই ব্যক্তিগুলোর স্ট্রোক হয়েছে এবং তাদের কমন একটা হিস্ট্রি হলো যে তারা টিকা নিয়েছে, সুতরাং তারা টিকার সঙ্গে এটার একটা সংযোগ বলি আমরা, যে একটা লিঙ্ক তারা খুঁজে পেয়েছে। যেমন ধরেন ওখানে আর একটা ছিল যে মহিলাদের মধ্যে এটা হয়তো একটু বেশি, তাহলে সেটাও একটা হতে পারে যে আমাদের মহিলাদের মধ্যে যাদের এরকম টিকা নিয়েছে তাদের স্ট্রোক হইতে পারে, কিন্তু তার সাথে যদি থ্রম্বোসাইটোপেনিয়া থাকে তাহলে আমাদের এই টিকার সাথে এই সম্পর্কটা আমরা একটু বেশি মনে করব। কেননা এই টিকা দেওয়ার ফলে একটা ইমিউনোলজিক্যাল রিয়াকশন হয়েছে, যে কারণে এই থ্রম্বোসিস হয়েছে। ঠিক একই কারণে এই থ্রম্বোসাইটোপেনিয়া, তারা প্লাটিলেট ভেঙে ফেলেছে, প্লাটিলেটের ডিস্ট্রাকশন হয়েছে, সুতরাং প্লাটিলেটের সংখ্যা কমে গেছে। এটাকে আমাদের মেডিকেল টার্মে থ্রম্বোসাইটোপেনিয়া বলে। তো সুতরাং এই লিঙ্কটা একেবারে খুঁজে পাওয়া কঠিন না, কিন্তু এটা একটা যেন গবেষণার মতো হয়, এটা যেন নামকাওয়াস্তে কোনো তথ্য সংগ্রহ না হয়। এর জন্য রীতিমতো যারা গবেষক আছেন তাদের কাছে পরামর্শ নিয়ে কোন কোন তথ্য নিতে হবে, আমাদের নিউরোমেডিসিন বা নিউরোসার্জন যারা আছেন তাদের সাথে পরামর্শ করতে হবে। গবেষণাটা কিভাবে হবে আছেন তাদের পরামর্শ নিতে কোন কোন তথ্যটা সংগ্রহ করতে হবে, গবেষণাটা কিভাবে হবে এই বিপুল সংখ্যক মানুষের, সেটি আপনাদের দুজনের কাছে শুনবো। একটা বিরতির সময় হয়েছে, বিরতির পরে প্রিয় দর্শক আপনারা দেখছেন জিরো আওয়ার। আমরা এই আলোচনায় ফিরছি ছোট্ট একটা বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে। আমরা আলোচনা করছিলাম অ্যাস্ট্রাজেনেকা ভরসার করোনা টিকায় দুশ্চিন্তা, এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডাক্তার ABM আবদুল্লাহ এবং রয়েছেন অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ। ডাক্তার আবদুল্লাহ, আপনার কাছে আসছি। তড়িঘড়ি করে আমরা টিকা নিয়েছি, এটা সত্য, এবং তখন এটার জন্য খুব বিপুল চাহিদাও ছিল, মানুষের চাহিদা ছিল, সরকার এটা নানান উৎস থেকে জোগাড়ও করেছে এবং বিপুল সংখ্যক মানুষকে টিকা দিয়েছে। টিকা যখন আমরা নেই তখন বলা হয়েছিল যে এক ডোজ টিকার কার্যকারিতা 6 মাস পর্যন্ত থাকে। তো কার্যকারিতা যদি 6 মাস থাকে, 2 ডোজ বা 3 ডোজ বা 4 ডোজ টিকা নেওয়ার পরে এর যে পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়গুলো এখন আলোচনা হচ্ছে, পার্শ্ব প্রতিক্রিয়া কতদিন পর্যন্ত হতে পারে, এরকম কোনো মেডিকেল সায়েন্সে এরকম কোনো তথ্য আছে? আপনি প্রথম যেটা বললেন যে তখন আমরা তো খুব প্রয়োজন ছিল, না দিয়ে উপায় ছিল না, এবং এটাও তো সত্য, টিকা নেওয়াতে অনেক ক্ষেত্রে এটা প্রোটেকশন দিছে করোনা থেকে। যেমন আমাদের দেশেও পৃথিবীর অনেক দেশের তুলনায় আমাদের আক্রান্তের হার কিন্তু অনেক কম তুলনামূলক। ইভেন আমেরিকার মতো দেশে ওদের আক্রান্ত কিন্তু 11 কোটি ছাড়াই গেছে, আমাদের তো 20 লক্ষ কতজন হয়েছে, ওদের মারা গেছে প্রায় 12 লক্ষ, আমাদের মারা গেছে কিন্তু 29,400 কতজন, তাই না? সুতরাং টিকার প্রয়োজন কিন্তু ছিল, এবং এটা যে কার্যকরী এটাও সত্য। তবে জটিলতা বলতে শুধু 2টা জটিলতা কিন্তু বল, TTS একটা আর কি, 2টা মিলে একটা, থ্রম্বোসাইটোপেনিয়া অ্যান্ড থ্রম্বোসিস একটা, অন্য কোনো কিছু জটিলতা এখনও বলা হচ্ছে না বা প্রমাণও কিন্তু পায় নাই। এখন কতদিন এটাও তো প্রুভ না, বলা তো মুশকিল, রিয়েলি আনসার দেওয়া, এটা অনুমান ভিত্তিক কথাটা, আনটিল আনলেস প্রুভড সাইন্টিফিক্যালি। যেমন আমরা এখন তো আমরা জানলাম, মানে প্রধান স্বাস্থ্যমন্ত্রী অর্ডার দিলেন আমাদের এখন রিসার্চ করতে হবে, রিসার্চ করে যতটুকু পারা যায় তারপরে বলতে হয় যে এতদিন পরে, এখন অলরেডি তো 1-2 বছর, বা প্রথম যখন নেয় সেই হিসেবে ধরলে তো অনেক 3 বছরই হয়ে গেল, 4 বছর হয়ে গেল, এইটা কিন্তু বলা ডিফিকাল্ট। 21 সালে আমাদের দেশে করোনা টিকা সেই 3 বছর তো হয়েই গেল, এখন সেটা কতদিন পরে হবে কি হবে এইটা তো বল, কারণ আমরা তো জানতেই পারছি রিসেন্টলি অলরেডি শুরু হয়েছে সেই 21 সন থেকেই, সব দেশে, অন্যান্য দেশে হয়েছে, আমাদের দেশে হয়ে গেছে। এবং ইন্ডিয়ান যে ভ্যাকসিন, যে ইন্ডিয়াতে ইন্ডিয়ান ভ্যাকসিন মানে ইন্ডিয়ান তৈরি, যেটা সিরাম ইনস্টিটিউট ইন্ডিয়াতেও তো দিয়ে দিছে, সেটাও তো তখন থেকেই শুরু করছে প্রচুর লোকে, এবং মাঝপথে ইন্ডিয়ান ডিমান্ড এত বেশি, আমাদের দেশ তো বন্ধ করে দিছিল এরা, ওদের এত প্রয়োজন ছিল, এটাও সাপ্লাইটা কিছুদিনের জন্য স্টপও ছিল। সুতরাং এইটা ঠিক অনুমান ভিত্তিক আনসার দেওয়াটা মানে দেওয়া উচিত না এবং ডিফিকাল্ট এটা, এটা আমাদের একটু ওয়েট করতে হবে, প্রমাণ করতে হবে। এবং আমাদের দেশেও অনেক দেশের রিসার্চ নিয়ে কিছু চলছে, আরও চলবে, অলরেডি 2-1টা আর্টিকেল আসছে, ইন্ডিয়াতেও হয়তো চলবে এবং ইউরোপের আরও দেশে চলবে, এবং আমাদেরকে চালাইতে হবে আর কি। তারপরে বলতে হবে যে আসলে এরকম কেস আছে কিনা, এবং শুধু এরকম থ্রম্বোসিস শুধু স্ট্রোক না, এর কারণে অনেক রোগী কিন্তু হতে পারে, শুধু ব্রেনে না, কিন্তু বডির যে কোনো অঙ্গে, যে কোনো অংশে হতে পারে, এবং সেটা রিয়েলি কি এটার জন্য হলো না অন্য কোনো কথা বলছে। অনেক রোগী তো আমরা পাই বিভিন্ন, যেমন স্ট্রোক, 80% রোগী কিন্তু ব্রেনের থ্রম্বোসিস নিয়ে আসে, ইস্কিমিক স্ট্রোক বলে,
থ্রোম্বোসিস রক্ত চলাচল কম বা অনেক কারণ আছে, আর 20% হয়তো ব্লিডিং হয়। সুতরাং স্ট্রোক হলে এই যে স্ট্রোক, এটা কি ডিউ টু ভ্যাকসিন অথবা আদার কজ, এইটা প্রমাণ সাপেক্ষ, প্রমাণ করা। আরেকটা জিনিস, আমরা শুধু মানে এই রিসার্চটা বেরিয়েছে বলে, ব্রিটেনে এই রিসার্চটা বেরিয়েছে বলে অ্যাস্ট্রাজেনেকার নিয়ে আলোচনা করছি বা আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের দেশে তো অন্যান্য কোম্পানির অন্যান্য ব্র্যান্ডের টিকাও দেওয়া হয়েছে, চাইনিজ টিকা দেওয়া হয়েছে, আমেরিকার টিকা দেওয়া হয়েছে, মডার্না আছে, ফাইজার আছে, মডার্না, ফাইজার, এই সিনোফার্মা, সেগুলোর বিষয়ে কি কোনো তথ্য আছে? যে এখন পর্যন্ত কোনো তথ্য তো আমরা পাচ্ছি না, বরং তো মডার্না, ফাইজার তো মোটামুটি সেফই তো বলতো আমরা, শুধু টেম্পোরারি ইমিডিয়েট কিছু জটিলতা হয়তো জ্বর, শরীর ব্যথা, এগুলো অনেকেই কমপ্লেন করতো, আর কোনো কমপ্লেন 2-3 দিন থাকে পরে প্যারাসিটামলটা খেলে এমনি ভালো হয়ে যেত। আমরা কিন্তু অনেক পরের দিকে কিন্তু ফাইজারের টিকাগুলি আমাদের দেশে মানুষ বেশি নিছে, ফাইজার এবং মডার্না। ইমিডিয়েট কিছু কমপ্লিকেশন মানে এগুলি আর কি, অ্যালার্জি, গায়ে ব্যথা, জ্বর, এছাড়া তেমন কোনো ওরকম কিন্তু কোনো তথ্য কিন্তু নাই যে এই জটিলতাগুলো হয়ে গেছে। এবং সেটা তাহলে যেহেতু অ্যাস্ট্রাজেনেকা নিয়ে এই প্রমাণটা হয়ে গেছে, সুতরাং অন্য দেশের ভ্যাকসিন বা চাইনিজ যে কথাটা বললেন, সেগুলো নিয়ে কোনো কিছু জটিলতা এরকম হয়ে গেছে কিনা বা আদৌ হতে পারে কিনা, সেটাও তো এখন প্রমাণ করতে হবে আর কি। তারা, তাদের তো কোনো তথ্য নাই, সুতরাং আমরা তো বলতে পারছি না যে এই ওদের ভ্যাকসিনের জন্য এটা হয়েছে বলা যায়। ইভেন শুধু তাই না, অনেকে অ্যাস্ট্রাজেনেকা নিচ্ছে 1-2 ডোজ বা একটা পরে দিয়ে কিন্তু আবার মডার্নাও নিচ্ছে, একটা এটা নিচ্ছে, এরকমও কিন্তু হয়ে গেছে, মিক্সড নিচ্ছে, তাই না? মিক্সড নিচ্ছে, এবং সেটা ইভেন ডাব্লিউএইচ থেকেও তো তারাও কিন্তু বলছে এটা, যে একটা আপনি ব্র্যান্ড চেঞ্জ করতে পারেন, একটার আর সেকেন্ডটা অন্য কোম্পানির, এটাও নিতে পারেন, তাতেও কিন্তু প্রবলেম কিন্তু হয় না। এবং তাদেরও এটা ছিল, ডাব্লিউএইচওর অনুমোদনও ছিল, অ্যাপ্রুভড বাই ডাব্লিউএইচও, তারপরেই কিন্তু হয়েছে আর কি। সুতরাং এইটা তো প্রমাণ সাপেক্ষ হয়ে গেছে। জি, এটার জন্য যে গবেষণা বা রিসার্চ হবে, আপনি বিরতির সময় যে কথাটা বলছিলেন যে একটা রিসার্চ করতে হবে, এবং এই রিসার্চে যে এই মানুষের শরীরে কি হচ্ছে, কি কিছু ঘটছে কিনা আদৌ, সেটা জানার জন্য যে গবেষণা, সেটা কিভাবে করা সম্ভব? ধরুন যে একটা মাল্টিডিসিপ্লিনারি গবেষক দল করা হলো, ধরেন কেউ মেডিসিন স্পেশালিস্ট, কেউ গাইনি স্পেশালিস্ট, কেউ পেডিয়াট্রিক স্পেশালিস্ট, কেউ নিউরোসার্জন, নিউরোমেডিসিন, পাবলিক হেলথ, এগুলো মিলিয়ে তারা এগুলো মানে সম্ভাব্য কি হতে পারে এরকম কিছু তারা চিন্তা ভাবনা করবেন, এবং ওই ধরনের ডেটা সংগ্রহের জন্য একটা ডাটা ইনস্ট্রুমেন্ট তৈরি করবেন। এবং এই ইনস্ট্রুমেন্ট দ্বারা যদি আমরা ধরেন টেলিফোন কিছু ভলান্টিয়ার নেওয়া হয়, সেই ভলান্টিয়াররা ওই নাম্বার থেকে একটা নির্দিষ্ট সংখ্যক নাম্বার যেটাকে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ ওই সংখ্যক লোকের ইন্টারভিউ করলে আমরা বলতে পারবো যে যত লোক টিকা নিয়েছে তাদেরকে এরা রিপ্রেজেন্ট করে। এটা আমাদের পাবলিক হেলথে আছে যে স্যাম্পল সাইজ কত হবে। তো এটা যদি করে ডাটাগুলো নেওয়া যায়, যেমন ধরেন এরকম ঘটনা যদি ঘটে যে ওনারা টেলিফোন করলেন, তাহলে ধরেন 50 জন লোকের তথ্য পাওয়া গেল যে তাদের স্ট্রোক হয়েছে, এটাতেই আমি থাকি স্ট্রোকের ব্যাপারটা, এবং তাদের মধ্যে যদি ধরেন 50 জনের মধ্যে 40 জনই অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে থাকেন, তাহলে তখন আমাদের একটা চিন্তা হবে যে অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে এই স্ট্রোক বা এই কমপ্লিকেশনটার একটা সম্পর্ক আছে কিনা। তাহলে কজ এবং ইফেক্ট এই দুটো যদি আমরা মানে অ্যানালাইসিস করতে পারি, তাহলে আমরা আলটিমেটলি হয়তোবা ধরেন একেবারে সব কিছু যে বিজ্ঞানে আমরা একেবারে পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করে দেই সব সময় তা না। অনেক সময় আমরা যেগুলো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আছে সেগুলো মিলিয়ে একটা গ্রুপ অফ সায়েন্টিস্ট তখন বসে এটা সিদ্ধান্ত নিতে পারেন যে এই স্ট্রোকগুলোর মধ্যে এতটার এই টিকা দেওয়ার সাথে সম্পর্কটা আছে, আমরা এইরকম পারতে পারি। ঠিক একইভাবে ধরেন এরকম যদি অন্যগুলোতেও নেওয়া হয়, ধরেন একটা কোনো ডিজিজ পাওয়া গেল কিছু লোকের মধ্যে এবং তাদের কমন হলো তারা চাইনিজ টিকাটা নিয়েছে, তাহলে এটার সঙ্গে তখন একটা রিলেশনশিপ আসে যে লোকগুলো চাইনিজ টিকা নিল, ধরুন অন্য টিকা নিয়েছে তাদের এই কমপ্লিকেশনটা নেই, তাহলে একটা নির্দিষ্ট কমপ্লিকেশন এই টিকাটাতে পাওয়া যাচ্ছে। তখন বিজ্ঞানীরা এটার সঙ্গে একটা লিঙ্ক তৈরি করতে পারেন। এইভাবেই ধরেন অনেক সময় যে আমরা সবসময় স্বতঃসিদ্ধ সিদ্ধান্ত দিতে পারি বিজ্ঞানে তা না, কিন্তু মাঝে মাঝে আমরা এরকম কিছু হাইপোথেসিস দাঁড় করানো বা কিছু একটা কজাল রিলেশনশিপ বলা, এগুলো আমরা পারি, যেটা হতে পারে এখানে। এই গবেষণাটা যদি শুরু করা হয়, যে পরিচালনা করতে কত সময় লাগতে পারে মানুষের তথ্য? এটা নির্ভর করবে আমরা কিভাবে তথ্যটা নিতে চাচ্ছি। ধরেন আমরা যদি চাই যে এটা 2 মাসের মধ্যে করব, তো সুতরাং আমি যদি 10,000 বা 20,000 লোকের তথ্য নিতে চাই,
তাহলে একদিনে কতজনের নিলে আমি 2 মাসের মধ্যে শেষ করতে পারবো। তার মধ্যে ধরেন 1 মাস আমি ধরেন ডাটা কালেকশন করব। তো আমি বললাম যে আমি প্রত্যেক দিন 1000-এর নিতে চাই। তাহলে 1000 জনকে নিতে আমার 100 জন লাগতে পারে ভলান্টিয়ার, যে একজন 10 জন করে নেবে। তাহলে আমি এই সময়ের মধ্যেই পারবো। এখন তো আরো অনেক সহজ পদ্ধতি, যে গুগল ফর্মসে যদি প্রশ্নগুলো দিয়ে দেওয়া যায় এবং এটা সার্কুলেটেড, এটা আবার এগুলোতে একটা সমস্যা হলো যে সবাই তো পড়াশোনা জানা লোক না, সবাই গুগল ফর্মটা হয়তো পারবে না। কিন্তু টেলিফোন করে যদি আমি জিজ্ঞেস করি এইভাবে, যে ধরুন 2-3টা কথা আমি জিজ্ঞেস, আপনি এই টিকাটা নিয়েছেন, বা উনি বলতে পারবে বা পারবে না, কিন্তু আমাদের কাছে তথ্য আছে যে উনি অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন। তা এখন আমরা জিজ্ঞেস, আপনি টিকা নেওয়ার পরে কি কোনো সমস্যায় পড়েছিলেন? তাহলে যদি তার মধ্যে কেউ বলে যে আমার এই স্ট্রোক হয়েছে বা আমার এই সমস্যাটা হয়েছে, এই ডাটাগুলো নেবে। তখন এই ডাটাগুলো অ্যাকুমুলেট করে আমরা দেখব যে এর ওয়েটেজটা কতটুকু ওই পার্টিকুলার ভ্যাকসিনের সাথে। জি, অনেক ধন্যবাদ। আমরা আরেকটি বিরতি নেব, বিরতির পর আরও আলোচনা আছে। প্রিয় দর্শক, দেখছেন জিরো আওয়ার, আমাদের সঙ্গেই থাকুন। ফিরছি ছোট্ট একটা বিরতির পর। বিরতির সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আমরা আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। অধ্যাপক ডাক্তার ABM আবদুল্লাহ, আমাদের কাছে এখনও পরিষ্কার কোনো তথ্য নাই, চিত্র নাই যে অ্যাস্ট্রাজেনেকার টিকা নেবার পরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে কি না। কিন্তু যদি ধরুন আমরা যদি কারো এরকম হয়েও থাকে, বা এখন যদি কেউ এরকম উপসর্গ নিয়ে আসেও, মানে সরকার যেমন তাদেরকে টিকা দিয়েছে বিনা পয়সায় নিজের খরচে, তাদের এখনকার অসুস্থতা যদি হয়, সেই ক্ষেত্রে কি এই চিকিৎসা সহায়তা সরকারিভাবে করা উচিত কিনা? না, ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো যে এটা তো প্রমাণ করতে হবে, কিন্তু একই সঙ্গে দুইটা জিনিস কিন্তু হতে হবে। থ্রম্বোসাইটোপেনিয়া মানে প্লেটলেটও কমতে হবে, এবং তারই যদি ওইরকম থ্রম্বোসিস পাওয়া যায়। কারণ থ্রম্বোসিস তো অনেক কারণে হতে পারে, ক্লট যেটাকে বলে। কিন্তু যদি ওর সাথে প্লেটলেট না কমে থাকে, তাহলে তো অ্যাস্ট্রাজেনেকার জন্য ওরা যে তথ্যটা বলছে TTS, তাহলে কিন্তু প্রমাণ করা মুশকিল হবে আর কি। সেই জন্য একটু ডিফিকাল্ট। তার চেয়েও আমি বলি যে জনগণের জন্য একটা আশ্বস্ত করা দরকার, অযথা যেন আমরা টেনশন না করি, ভয় না করি। এটা প্রথমত রেয়ার, লাখে একজন, কোনো দেখা হয়তো 50,000 এরকম হতে পারে আর কি। সুতরাং এটা নিয়ে উদ্বেগের মতো কিছু না, কারণ অযথা তো ভ্যাকসিন তো আমরা সবাই নিয়েই ফেলছি। অত উদ্বেগ করে একটা যেন রোগ না নিজেরা তৈরি না করি। প্লাস অ্যাস্ট্রাজেনেকা ওরাও কিন্তু বলছে, স্টিল কিন্তু ওরা সন্দেহ করছে, কিন্তু প্রুভ না। তার জন্য ওই দেশেও কিন্তু এটা প্রমাণিত এখনও হয় নাই, সাসপেক্টেড। কিন্তু অনেকেই হয়তো বলছে যে ওরা এটা উইথড্র করলো কেন, সেটাও এক্সপ্লেনেশন দিয়েছে। উইথড্র করলে কমার্শিয়াল পারপাসে, এটি বলছে। এবং তারা তো বলছে যে আমরা অত্যন্ত গর্বিত যে আমরা এই ভ্যাকসিন দিয়ে অনেক লোককে তো বাঁচাইতে পারছি, করোনা থেকে প্রোটেকশন দিতে পারছি। এটা কিন্তু তারা বলছে, দুইটাই বলছে। সুতরাং আরেকটি ছোট্ট তথ্য আছে, যেটা বললেন যে সরকার কি করবে, হ্যাঁ যদি প্রমাণিতই হয় দু একটা রোগী রেয়ার হলেও যদি একজনও পাওয়া যায়, সেগুলো যেন আমাদের গভর্নমেন্ট চিকিৎসা তো দিবে, চিকিৎসা তো কাউকে তো দিতেই হবে, তাদের না দেওয়ার কোনো কারণই নাই। আমরা ডাক্তাররাও এটার জন্য যা যা ট্রিটমেন্ট, থ্রম্বোসাইটোপেনিয়ার কি ট্রিটমেন্ট, ক্লট করলে কি ট্রিটমেন্ট, আমাদের ডাক্তাররা বা আমাদের নিউরোলজিস্ট যারা, তারা কিন্তু এগুলো সরকারিভাবে হওয়া উচিত হতে পারে। কারণ রুগী তো আর এমন তো না যে খুব হাজারে হাজারে, তা তো না, 2-4টা কেস তো যদি হয়, গভর্নমেন্ট এটা ইজিলি করতে পারে, কোনো ব্যাপারই না আমার মনে হয়। করোনার টিকা তুলে নেবার একটা কারণ বলেছে তারা, যে এটার চাহিদা নাই বা এখন কিন্তু সেখানে আরেকটি তথ্য আছে, তারা কিন্তু উপযাচক হয়ে কোনো গবেষণা রিসার্চ ছাড়াই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে অন্যান্য মানে অ্যাস্ট্রাজেনেকার অন্যান্য যে ওষুধ, সেগুলো কিন্তু মার্কেটিং বন্ধ করে দিয়েছে। এটার কোনো অন্য কোনো কারণ তারা কোনো ব্যাখ্যা দেয়নি। সেটা তো তারা যেহেতু ব্যাখ্যা দেয় নাই, সেটাও তো বলা মুশকিল কেন, বা অ্যাস্ট্রাজেনেকার বা ওইটা হয়তো টেম্পোরারি অফ করছে, পরে হয়তো আবার এগুলো চালু করবে। এগুলো তো ওষুধ দিনের পর দিন বন্ধ হয়ে থাকতে পারবে না। ভ্যাকসিনটা হয়তো বন্ধ হতে পারে, বড় নিজেরাই বন্ধ করে দিচ্ছে, তাই বলে আদার ড্রাগ বন্ধ হবে, এটা আমার মনে হয় টেম্পোরারি। জি, ডক্টর বেনজির, আপনাকে শেষ প্রশ্ন। আমরা তখন যে অবস্থার মধ্যে এই টিকা নিয়ে আসা হয়েছিল, সেটা একটা জরুরি অবস্থায় ছিল বলা চলে, যে এই টিকা নিয়ে আসা হয়েছিল এবং এই টিকা দেওয়া হলো, এটার কি কোনো আইনগত ভিত্তি আছে? যেটা ব্রিটেনে হচ্ছে, আদালতে মামলা করেছে ভুক্তভোগী মানুষ ক্ষতিপূরণ চেয়ে। বাংলাদেশে যদি এরকম কোনো কিছু হয়ও, ঘটেও থাকে, তাহলে কি সেই আইনগত ভিত্তি আমাদের আছে যে আমরা সেই সুযোগ মানে চাইতে পারবো, নিতে পারবো? না, আসলে এই টিকাটা যখন দেয়া হয় তখন কিন্তু এক ধরনের বন্ড নেওয়া হয়েছিল। কে কার বন্ড? এই সময় মানে যারা টিকা নিয়েছিল তাদের কাছে নেওয়া হয়েছিল যে এই টিকায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হইতে পারে,
তার জন্য দায়ী থাকবে না সেই কোম্পানি, এই ধরনের একটা ছিল আমাদের কোম্পানির কাছে ক্রেতা হিসেবে বাংলাদেশের বন্ড, বাংলাদেশের এবং যারা টিকা গ্রহণ করেছে তাদের কাছ থেকে এটা নেওয়া হয়েছিল। এগুলো নিয়ে থাকে, আমরা যে কোনো গবেষণায় কাউকে যুক্ত করলে তার আমরা সম্মতি দেই, যাতে করে গবেষণা করতে যে তার কোনো সমস্যা হলে তাকে যেন ক্ষতিপূরণ না দিতে হয়। কিন্তু তাই শেষ নয়, যেমন ধরেন ব্রিটেনেও কিন্তু একই অবস্থা। ওখানে তারা যখন কেস করছে তখন তারা এটা ক্ষতিপূরণ পাবে কি না সেটা তারা জানে না, তবে তারা ওইভাবে মানে এটাকে উপস্থাপনের চেষ্টা করেছে যে সে এই টিকা নেওয়ার ফলে এই এতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন ওই দেশ টিকার আইন, তারপরে ওখানে যে অনুমোদন দিয়েছিল যে কর্তৃপক্ষ, তাদের অনুমোদন, এগুলো সব নিয়ে বিবেচনা করে দেখবে যে সেই কেসটায় মেরিট কতটুকু, তার পাওয়ার অধিকার আছে কিনা। যদি থাকে তাহলে কোর্ট দেবে। ঠিক বাংলাদেশেও তাই। বাংলাদেশে যদি কেউ এরকম অসুস্থ হয়ে থাকেন বা মারা যেয়ে থাকেন, তার আত্মীয় স্বজন বা তিনি নিজে, অবশ্যই কেস করার অধিকার তার আছে, এটা আইনগত একটা ব্যাপার। কিন্তু আদালত দেখবে যে তখন নিশ্চয়ই পক্ষে বিপক্ষে তথ্য উপস্থাপন হবে, তখন দেখবে এটার কেসটার মেরিট কতটুকু। যদি এটা কোম্পানির বিপক্ষে যায় তাহলে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে, আর যদি তা না যায় তাহলে তারা ছাড় পাবে। তো সুতরাং আমরা অতদূর যেতে চাই না, বরঞ্চ এবং এই ব্যাপারে আমরা অনেক বেশি উদ্বিগ্নও হইতে চাই না, বরঞ্চ আমরা স্বাস্থ্য বিভাগের উপরে, সরকারের উপরে নির্ভর করতে চাই যে তারা এটা ইভ্যালুয়েশন করে, একটা ভালো মূল্যায়ন করে জনগণকে এই সম্বন্ধে এর অবস্থাটা উপস্থাপন করবেন, যাতে জনগণ সুনির্দিষ্ট তথ্য উপাত্তের ভিত্তিতে আশ্বস্ত হতে পারে। সেক্ষেত্রে করোনাকালের যে জাতীয় কারিগরি কমিটি ছিল, সেই কমিটির কি কার্যকারিতা এখন আছে, অথবা ওই সময় এই রিসার্চের জন্য, গবেষণার জন্য ওটা কার্যকর হওয়া দরকার? ওই কমিটি হয়তো অত নেই, কিন্তু আমাদের একটা নাইটাগ একটা কমিটি আছে যারা টিকা নিয়ে, যেটা সর্বোচ্চ প্রতিষ্ঠান বাংলাদেশে। এই নাইটাগকে আমাদের অধিদপ্তর বা মন্ত্রণালয় বলতে পারে। নাইটাগ এটা নিয়ে আলোচনা করবে, পর্যালোচনা করবে। এটা মাল্টিডিসিপ্লিনারি, নাইটাগ ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ, তার মানে একটা স্থায়ী কমিটি আছে এবং এটা মাল্টিডিসিপ্লিনারি। যদি অধিদপ্তর বা মন্ত্রণালয় ওনাদেরকে বলে তাহলে ওনারা সাব কমিটি করে এটা রিভিউ করবে এবং সরকারকে পরামর্শ দিবে যে সরকারের কি করা উচিত, এবং সেটা বোধহয় একটা ভালো পদ্ধতি হবে। অনেক ধন্যবাদ। শেষ 1 মিনিটের জন্য অধ্যাপক আব্দুল্লাহ আপনার কাছে আসছি। আমরা তো অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার দুশ্চিন্তা নিয়ে আলোচনা করছি। এই মুহূর্তে আমাদের দেশের মানুষের জন্য, জনস্বাস্থ্যের জন্য আর কোনো দুশ্চিন্তা আছে কিনা? না, আর কোনো তো মানে যেহেতু এই টিকা নেই, টিকার বাইরে অন্য কোনো, টিকার বাইরে আমাদের তো দুশ্চিন্তার একটা না একটা তো লেগেই আছে। কয়েকদিন যে আমাদের গরম গেল, হিট স্ট্রোক নিয়ে কত কিছু গেলাম, কত লোক মারা গেল, এই একটা গেল। এখন তো আবার এই ডেঙ্গুর পদধ্বনি শোনা যাচ্ছে, কারণ যে গরম চলে গেলে এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিপাত জমবে, পানি জমবে একটু, আবার মশার উপদ্রব অলরেডি শুরু হয়ে গেছে, ডেঙ্গু মশা বাড়বে। ডেঙ্গুর মশা যদি মানে ডেঙ্গু বাহিত মশা যদি, এডিস মশা যদি বাড়তে থাকে, আমাদের তো সবার একটা উদ্বেগের কারণ যে আবার ডেঙ্গু না ছড়ায় যায়। এবং আগে তো শুধু শহর কেন্দ্রিক ছিল, ঢাকা শহর, বড় বড় জেলা সদর, বা এখন তো গ্রামে গঞ্জে সব জায়গায় ছড়ে গেছে। বিশেষ করে যদি আল্লাহ না করে এবার গ্রামে আবার ছড়ে যায়, তাহলে পরিস্থিতি তো অবশ্যই উদ্বেগের কারণ হইতে পারে। বরং আমি মনে করি যে অ্যাস্ট্রাজেনেকার চেয়ে আমাদের ডেঙ্গুর বিরুদ্ধে বোধহয় একটু জোরে সোরে পদক্ষেপ নেওয়া দরকার। কারণ ডেঙ্গু যদি আল্লাহ না করে হয়ে যায়, তাহলে এবার সিরিয়াস হওয়ার ঝুঁকি কিন্তু রয়ে গেছে। বিশেষ করে যদি গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে হয়, সেখানে তো হয়তো চিকিৎসারও অতটা সুযোগ সুবিধাও তো নাই। কারণ গত বোধহয় আমাদের তিক্ত অভিজ্ঞতা 2023 সালে কিন্তু হাইয়েস্ট ডেথ 1705 জন মারা গেছে, আক্রান্ত 3 লাখেরও উপরে, 3,65,000 মতো। এখানে সব রেকর্ড ছাড়াই গেছে। এখন যদি এবার আবার ডেঙ্গু এসে যায়, তাহলে আমাদের কিন্তু যথেষ্ট ভয় করার কারণ। এবছর মানে গত বছরের প্রথম 4 মাসের তুলনায় তুলনামূলক অনেক বেশি। এই বছর প্রথম 4 মাসে কিন্তু দ্বিগুণের বেশি আক্রান্ত, বেশি, প্রায় 2,288 জন আক্রান্ত হয়ে গেছে, 27 জন কিন্তু মারা গেছে। গতবার এই সময়টাতে এত আক্রান্ত ছিল না, এত কিন্তু মারাও যায় নাই। সুতরাং উদ্বেগের কিন্তু যথেষ্ট কারণ আমাদের। সেক্ষেত্রে এই উদ্বেগ থেকে বাঁচার উপায় কি? এটা বাঁচার একটাই তো রাস্তা, এটা হলো প্রতিকার, প্রতিরোধ। মানে প্রতিকার তো, ডেঙ্গু তো সবাই শত্রু চিনিত আমরা, এডিস মশার কামড়ে হয়। সুতরাং প্রতিকার প্রতিরোধ বলতে মশা নিধনের যা যা করা দরকার, অ্যাডাল্ট মশাগুলো মারতে হবে, মশা যেন ডিম পারে ধানগুলো ধ্বংস করতে হবে, বা লার্ভাগুলো ধ্বংস করতে হবে। এবং শুধু এটা একার দায়িত্ব না, শুধু প্রশাসন, জনগণ, সবার জনসম্পৃক্ততা কিন্তু বাড়াইতে হবে। নাহলে কিন্তু কেউ একা এটা পারবে না।
কারণ এক সময় শুধু সিটি কর্পোরেশনকে আমরা ধরেন, সিটি কর্পোরেশনের বাইরে চলে গেছে, এটা সারা দেশে ছড়ায় গেছে। সুতরাং এ ব্যাপারে তো আমাদের সতর্ক অবশ্যই, এবং জনগণের নিজস্ব দায়িত্ব কিন্তু সবচেয়ে বেশি। প্রশাসন, জনগণ, যেমন আমার ঘরে মশা তো গৃহপালিত মশা বলি আমরা, ডোমেস্টিক মশা, আপনার আমার ঘরেই কিন্তু এগুলো বাস করে। সুতরাং নিজের ঘর বাড়ি পরিষ্কার আমাকেই তো দায়িত্ব নিতে হবে। শুধু তাই না, নিজেকে মশার কামড় থেকে বাঁচানোর জন্য যা যা করা দরকার, মশারি টানানো, এই যে ফুল হাতা জামা, ফুল প্যান্ট পরা বা রিপিলেন্ট ইউজ করা, এগুলো কার্যকরী পদক্ষেপ কিন্তু নিতে হবে। কারণ প্রতিকার, আমরা তো সবসময় মনে করি যে রুগী যেন না হয়, রুগী হলেই তো মৃত্যুর ঝুঁকি তো থাকবেই। সুতরাং আমাদেরকে প্রতিকার, প্রতিরোধমূলক পদ্ধতিগুলো নিতে হবে বেশি করে, এবং জনসম্পৃক্ততা, জনসচেতনতা সবচেয়ে কিন্তু জরুরি। সবার যদি সমন্বিত পদক্ষেপ না থাকে তাহলে কিন্তু এটা মোকাবেলা করা কঠিন হয়ে দাঁড়াবে আর কি। জি, অনেক ধন্যবাদ এমেরিটাস অধ্যাপক ডাক্তার EBM আব্দুল্লাহ এবং অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ, আপনাদের দুজনকেই এই আলোচনার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বিশেষজ্ঞদের অভিমত। অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে দুশ্চিন্তার এখনই বড় কারণ নাই, তবে এটি নিয়ে গবেষণা হওয়া উচিত। সেই গবেষণা স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশের পর শুরু হবে, এটা আমরা আশা করি। তবে কাছাকাছি আরেকটি বড় দুশ্চিন্তার কথা যেটি বললেন, ডেঙ্গু। আমরা ডেঙ্গু থেকে বাঁচতে হলে মশার উপদ্রব থেকে বাঁচতে হবে। নিজেরাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, সচেতন হই, অন্যদেরকেও সচেতন করি, আমরা ডেঙ্গু থেকেও বাঁচার চেষ্টা করি, সবাই নিরাপদ থাকি। আজকে সেই প্রত্যাশা রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। আগামী শনিবার আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায় আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভরাত্রি।